আজকের দিনটা আমার কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল আর ভীষণ কষ্টকরও বলতে পারো। আজকে মাহির ভ্যাকসিনেশন ডে ছিল। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে তাহলে চ্যালেঞ্জিং এর কি আছে, বলছি। তবে তার আগে বলে রাখি, আমার নাম শ্বেতা আর আমি বাংলাতে কন্টেন্ট ক্রিয়েট করে থাকি। চলো আজকের একটা নতুন ব্লগ শুরু করা যাক। এখন মাহির বয়স চলছে 10 মাস আর এখন মাহির এটা 5 নম্বর ভ্যাকসিনেশন ডে। অ্যাকচুয়ালি ওর এই ভ্যাকসিনটা আমাদের 9 মান্থে দেওয়া উচিত ছিল, কিন্তু আমাদের একটুখানি লেট হয়ে গেছিলো কারণ ডেটটা ম্যাচ করছিল না, সেই কারণে আমরা ওকে এটা 10 মান্থে দিচ্ছি। অবশ্য এটা কোনো প্রবলেম নয়। আসলে যেদিনকে ভ্যাকসিনটা ছিল ঠিক তার পরের দিনকে দেবনীলকে কলকাতা চলে যেতে হতো, আর এটা ওর কাজের সূত্রে ছিল, এটা কোনোভাবেই ক্যান্সেল করা যেত না, যে কারণে আমরা ভেবেছিলাম যে কিছুদিন পর ওর ভ্যাকসিনটা দেব। যাকগে, এরপর আমরা ওখানে পৌঁছে গেলাম আর ওখানে গিয়ে জানতে পারলাম টোটাল ওখানে আজকে 4টে ভ্যাকসিন দেওয়া হবে। আজকে ওকে যে ভ্যাকসিনগুলো লাগানো হলো তার নামগুলো ছিল MR1, JE1, ভিটামিন A1, PCV বুস্টার, আরেকটা না ওরা পোলিও টাইপের কিছু দিয়েছিল, বাট ওটা আমি শিওর ছিলাম না কি ছিল। প্রথমেই তো যে কোনোভাবে ওকে পোলিওটা খাইয়ে নেওয়া গেল, কিন্তু তারপরেই ধীরে ধীরে আমার মধ্যে টেনশন গ্রো করছিল, কারণ ওর দুটো হাতে আর দুটো পায়ে 4 জায়গাতেই ইঞ্জেকশন লাগাতে হতো। এই টুকুনি কচি কচি হাত পাগুলোর মধ্যে ওরা ইঞ্জেকশনগুলো দেয়, ভাবলেই কিরকম একটা কষ্ট লাগে। তাই আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে মাহির টিকাগুলো আমরা কোথা থেকে দেওয়াই। দেখো, আমার ডেলিভারি একটা প্রাইভেট নার্সিং হোম মানে AMRI-তে হয়েছিল, অতএব যেখানে ডেলিভারি হবে সেখানেই কিন্তু ওর প্রথম ভ্যাকসিনটা দেওয়া হবে, মানে বার্থ ভ্যাকসিন যেটাকে বলা হয়। তাই শুধুমাত্র ওই প্রথম ভ্যাকসিনটা মানে বার্থ ভ্যাকসিনটাই আমরা AMRI থেকে নিয়েছিলাম, এবং নেওয়াতেই হতো ওখান থেকে। তারপরে 1.5 মাস, 2.5 মাস এবং 3.5 মাসের পরপর কিছু টিকা থাকে যেগুলো আমরা সরকারি থেকে নিয়েছিলাম, এবং খুব অবভিয়াস ব্যাপার, এগুলো কিন্তু কোনোটাই পেনলেস ছিল না। অ্যান্ড আজকে যে 9 মাসের ভ্যাকসিনটা দেওয়া হলো সেটাও কিন্তু আমরা সরকারি থেকেই দিই। এরপর মাহির নেক্সট যে টিকাটা আছে সেটা ওর 1.5 বছর বয়সে, কিন্তু 1.5 বছরের পর থেকে কিছু কিছু টিকা আমাদেরকে প্রাইভেটে নিতে হবে। অনেক কান্নাকাটির পর ম্যাডামের ভ্যাকসিনেশন কমপ্লিট হলো, এবং এই টাইমে আমি পুরো রিল্যাক্স মাইন্ডে ছিলাম, কারণ ওনারা বলেছিলেন মাহির নাকি জ্বর, সর্দি, কাশি কিছুই হবে না, এই ভ্যাকসিনটা নাকি খুবই নর্মাল একটা ভ্যাকসিন। সেই কারণে দেবও নিশ্চিন্ত হয়ে কলকাতায় চলে গেল, কিন্তু প্রবলেমটা তো শুরু হলো তারপর। তবে মাম্মামের কিন্তু সহ্য ক্ষমতা অনেকটাই। দেখো, 4খানা ইঞ্জেকশন দেওয়ার পরেও কি সুন্দর চুপচাপ আছে, মানে যেটুকু ব্যথা ওর তখন হলো তখনই কিন্তু একটু কান্নাকাটি করছিল, তারপর কিন্তু ও একদম শান্ত হয়ে গেছে, এবং ওনারা বলেছিলেন আর কোনো প্রবলেমও হবে না, তাই আমারও চিন্তা আর হচ্ছিল না। আসলে মাহিনা ছোটবেলা থেকেই একটু চাপা স্বভাবের, মানে খুব বেশি কষ্ট না হলে ও কান্নাকাটি করে না, কাজেই ও যখন কান্নাকাটি করে তখন আমার অনেকটাই মন খারাপ হয়, কারণ আমি বুঝতে পারি ওর অনেক বেশি কিছু কষ্ট হচ্ছে, তাই ও কিন্তু যেদিন যেদিন ভ্যাকসিন থাকে সেদিন কিন্তু ওনারাই আমাদেরকে ফোন করে কনফার্ম করে দেয় যে আজকে ভ্যাকসিন আছে, বাচ্চাকে নিয়ে চলে আসো। তাই আমরা তো একদমই জানতাম না আর প্রিপেয়ারও ছিলাম না। দেবনীল তো অফিসে চলে গেছিলো, আর অফিস থেকে এসেই তোকে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যেতে হতো, সেই কারণে আমাদের হাতে একদম সময় কম ছিল। মাহিকে মাত্র 2টো কলা খাইয়ে নিয়ে চলে গেছিলাম, আর নিজেরা তো কিছুই খেতে পারিনি। এখন মাহি কিছু খাইনি, মানে সকালবেলাতে ওই 2টো কলা খেয়ে আছে, আর কিছু খাইনি, এখন ঘুমিয়ে পড়েছে, আর ওর গায়ে এই রোল অনটা লাগিয়ে দিচ্ছি যাতে ওকে মশা না কামড়ায়। সত্যিকারের এটা কিন্তু খুব এফেক্টিভ। আর এই দেখো, ঘুম থেকে উঠেও কিন্তু মাম্মাম বেশ ভালো ছিল। ঘুম থেকে উঠে ওকে আমি আজকে খাইয়েছি কুমড়ো সেদ্ধ, চাল, ডাল একসাথে, একটা খিচুড়ি মতন, আর তার সাথে অল্প একটু আলু দিয়েছিলাম, মানে কুমড়ো, আলু, চাল, ডাল দিয়ে একটা খিচুড়ি। বেশ ভালোভাবেই ও খেয়ে নিয়েছিল এবং বেশ সুস্থও ছিল। খুব মাঝে মাঝে একটুখানি করে ঘ্যান ঘ্যান করছিল, বাট সেটা তো নর্মাল, হয়তো ওর হাতে পায়ের ব্যথাটা বাড়ছিল, কিন্তু এটাও ডক্টর বলেছিল যে কিছুই হবে না। কিন্তু সব বাচ্চার সমান হয় না। আমি কমিউনিটি পোস্টে যখন পোস্ট করেছিলাম যে মাহির আজকে ভ্যাকসিন আছে, তখন একজন লিখেছিল ওখানে যে ভ্যাকসিনটা দেওয়ার পর তেমন কিছু প্রবলেম না হলেও হতে পারে, তবে হালকা খাবার দিতে আর ওর একটুখানি বমি বমি ভাব থাকতে পারে। যেদিনকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল সেদিনকে ওর না ছিল জ্বর, না ছিল বমি ভাব, না কিছুই, কোনো প্রবলেম ছিল না। শুধু সন্ধেবেলার পর থেকে একটুখানি হয়তো ওর গায়ে হাতে পায়ে ব্যথা হচ্ছিল, যেই কারণে ও প্রচণ্ড খিটখিট করছিল, তো সেটা আমি ভাবলাম নর্মাল, পরের দিন হয়তো ঠিক হয়ে যাবে। যেদিনকে মাহি খুব ঘ্যান ঘ্যান করে সেদিনকে আমি পুরো সময়টা মাহিকেই দেওয়ার চেষ্টা করি, এতে করে ও একটু শান্ত থাকে। আগে এই পুচকুটা এতটা দুষ্টু ছিল না, কিন্তু ধীরে ধীরে যত বড় হচ্ছে ততই কিন্তু ও দুষ্টুমির পরিমাণ বাড়ছে। আগে এই দরজাটাকে ঠেসিয়ে দিয়ে আমি কিন্তু রান্নাঘরে কাজ করতে যেতে পারতাম, এখন এই পুচকুটা আবার দরজা খুলে একা একা চলে আসে।
কিন্তু জানো তো এরপরেই ঘটলো সেই অঘটনটা। মানে রাতের বেলা দেবনীল চলে যাওয়ার পর আমরা তো নিশ্চিন্তে ঘুমিয়ে গেছিলাম যে মাহির জ্বরও আসেনি, কোনো প্রবলেমও হয়নি। যদিও আমি একটু কনসার্ন ছিলাম, কিন্তু সকালবেলাতে 8:30 নাগাদ আমি ঘুম থেকে উঠে যাওয়ার পর ও কিছুক্ষণ ঘুমোচ্ছিল। হঠাৎ করে দেখলাম মাহি আঁতকে উঠলো, আর ওঠার সঙ্গে সঙ্গে একসাথে নাক মুখ দিয়ে অজস্র বমি করতে থাকলো। সত্যি কথা বলতে ওই টাইমে কি করব না কিছুই মাথাতে আসছিল না। শুধু নিজে তৈরি হলাম আর মাহিকে নিয়ে চলে গেলাম ডাক্তারখানায়। সেই টাইমে কোন ডাক্তার পাবো সেটাও আমি জানতাম না, কারণ এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু দেবনীল কোনোভাবে একজন ডক্টর তো পেয়েছিলাম। ডক্টরের চেম্বারে পৌঁছাতে হঠাৎই দেখি মাহির টেম্পারেচার প্রচন্ড, প্রায় 102-এর ওপরে। যখন আমি মাহিকে ক্যারিয়ার ব্যাগে করে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছিলাম তখনও ও বমি করতেই গেছে। ভাবতে পারছো আমার অবস্থাটা কিরকম হয়েছিল। চেক আপ করার পর ডক্টর আমাকে জানালেন এটা মোস্টলি তো ভ্যাকসিনের জন্য হয়েছে, তবে অনেকটাই কিন্তু মাহির শরীরে ডিহাইড্রেশন হয়ে গেছিলো। এবার এই ডিহাইড্রেশনটা কেন হয়েছিল আমি ঠিক বলতে পারবো না, হয়তো ও পরিমাণ মতন জল খাচ্ছিল না। তোমরা একটা প্রশ্ন প্রায়শই আমাকে করে থাকো যে এই বাচ্চাকে কতটা পরিমাণ জল খাওয়ানো উচিত। দেখো সত্যি কথা বলতে কোন বয়সের বাচ্চাকে ঠিক কতটা পরিমাণ জল খাওয়ানো যেতে পারে সেই নিয়ে আমার অতটাও আইডিয়া নেই, এটা তোমরা ডক্টরের সাথে কনসাল্ট করে নিও। মাহিকে আমি সারাদিনে 150 থেকে 200 ml মতন জল খাওয়ানোর চেষ্টা করি, তবে মাহি তার অর্ধেকও খেতে পারে না। যাই হোক, এরপর থেকে মাহি ধীরে ধীরে একটু সুস্থ হচ্ছে, আর সেটা তোমরা ওকে দেখলেই কিন্তু বুঝতে পারবে। যেহেতু ঘরে কেউ ছিল না, আমি বিভিন্ন রকমভাবে ওর সেবা যত্ন তো করছিলাম, ওকে হালকা পাতলা খাবার দিচ্ছিলাম, ওকে যতটা পরিমাণ ঘুম পাড়িয়ে রাখা যায় সেটা চেষ্টা করছিলাম। আর যখন ও ঘুম থেকে উঠছিল ওকে একটু এনজয় করানোর চেষ্টা করছিলাম। ওর সামনে গান চালাচ্ছিলাম, ওর সামনে গান চালিয়ে আমি নাচ করছিলাম, ওকে সব সময়টা আমি দেওয়ার চেষ্টা করছিলাম। তার মধ্যে আমি কিন্তু একটু শ্যুটও করছিলাম, কারণ দেখো আস্তে আস্তে কিন্তু এইটাই আমার প্রফেশন হয়ে যাচ্ছে, আর প্রফেশনের দিকে তো নিজেকে একটুখানি নজর দিতেই হবে। সত্যি কথা বলতে ইউটিউব বলো বা সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সারের ভিডিও বানানো বলো, সেগুলো কিন্তু প্রত্যেকটাই আমার প্যাশন ছিল, কিন্তু বর্তমানে সেগুলোই আমার প্রফেশন হয়ে গেছে। আর এটা নিয়ে আমি খুবই খুশি। খুব কম মানুষ পারে প্যাশনকে প্রফেশন বানাতে, আর এটা কিন্তু আমি পেরেছি। এর জন্যে আমি অনেক ব্লেসড ভগবানের কাছে, আর কৃতজ্ঞ তোমাদের কাছে। তোমাদের ভালোবাসা ছাড়া এই জার্নিটা পুরোপুরি অসম্পূর্ণ থাকতো। তবে যাত্রা সবে শুরু হয়েছে, এখনও কিন্তু আমাদের অনেকটা পথ যেতে হবে। এতক্ষণে মাহির অ্যাক্টিভিটি দেখে নিশ্চয়ই তোমরা এইটুকু তো বুঝেই গেছো যে মাহি কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছে। মানে মাহি সকালবেলার দিকে যতটা অসুস্থ ছিল, সন্ধ্যের দিক থেকে ধীরে ধীরে ও সুস্থ হতে শুরু করেছে। এবং এই সমস্ত ফটোগুলো বা ভিডিওগুলো কিন্তু আমি তখনই তোমাদের সাথে কমিউনিটি পোস্টে শেয়ার করছিলাম, এবং সেখানে কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট দেখে দেখে কিন্তু আমি অনেকটাই হেল্প পেয়েছিলাম। যাই হোক, এখন মাহি কিন্তু পুরোপুরি সুস্থ আছে। জাস্ট একটু আগেই আমি তোমাদেরকে বলছিলাম যে আমি আমার প্যাশনকে প্রফেশন বানানোর চেষ্টা করছি এবং ধীরে ধীরে পারছিও। তবে মাঝে মধ্যে এটার মধ্যে কিন্তু অনেক রকমের বাধা বিপত্তি আসে। আমি জানি না আমার এই ভয়েস ওভারগুলো শুনতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, কারণ আমার তো বলতে ভীষণ অসুবিধা হয়, কারণ আজকাল করে মাহি একদমই ঘুমোতে চায় না। আর আমি যখনই ভয়েস ওভার দিই তখনই মাহি কিছু না কিছু বকবক করেই, কিন্তু তাকেই বা কি আর বলবো বলো, ও তো ধীরে ধীরে এক্সপ্রেস করতে শিখছে, তাই জন্য ওকে আমি বাধা দিই না। তবে হ্যাঁ, বিরক্ত আমারও লাগে, কিন্তু সব কিছু মানিয়ে নেওয়ার নামই হলো জীবন। আশা করি ও খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং বুঝতে শিখবে যেটা আমার মায়ের কাজ, আমি এই সময় মাকে ডিস্টার্ব করব না। আর ততদিন পর্যন্ত আমার ভয়েস ওভারের সাথে সাথে তোমরা কিন্তু মাহির ভয়েস ওভারটাকেও এনজয় করো। আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে। আমি চেষ্টা করব আবারও 1-2 দিনের মধ্যে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও আনতে। আমি না আলমারি অর্গানাইজ করছি অনেক দিন পর, খুব সুন্দরভাবে অর্গানাইজার বক্স কিনে সেই ভিডিওই আসছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার ভিডিওর অপেক্ষা করো। চলো টাটা।